এই মেয়েটি গভীরভাবে একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু ইতিমধ্যেই তাদের ব্রেকআপ হয়ে যায়। বয়ফ্রেন্ডকে সারা জীবন মনে রাখার জন্য পাগলাটে সুন্দরী জিং তার বয়ফ্রেন্ডের মতো হুবহু একটি কাঠের খোদাই তৈরি করে, এমনকি শিল্পের মাধ্যমে খোদাইটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। কিছুদিন আগে জিয়া ওয়েন অপ্রত্যাশিতভাবে জানতে পারল যে তার প্রাক্তন বয়ফ্রেন্ড ঝিওয়ে এবং ঝিওয়ের নতুন বান্ধবী তাদের পাশের বাড়িতে চলে আসে। ঝিওয়ের প্রতি জিয়া ওয়েনের অনুরাগ ছিল, সে তার কাছে যাওয়ার সুযোগ খুঁজতে শুরু করে, কিন্তু ঝিওয়ে সবসময় তার প্রতি উদাসীন এবং দূরত্ব বজায় রাখত। ঝিওয়ের মন ফিরে পেতে জিয়া ওয়েনও একটি উন্মাদ কাজ করে বসল। সে সরাসরি দেয়ালে টোকা দিয়ে একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করল, এরপর দেয়ালে একটি গর্ত করল, আর সেই ছোট গর্তের মাধ্যমে ঝিওয়ের প্রতিটি পদক্ষেপ গোপনে দেখতে শুরু করল। ঝিওয়ে যখন টিভি দেখছিল, তখন লুকিয়ে থাকা জিয়া ওয়েনও পাগলের মতো হাসতে শুরু করল। ঝিওয়ের বান্ধবী যখন চুল শুকাচ্ছিল, তখন জিয়া ওয়েন ঈর্ষান্বিত হয়ে উঠল এবং রেগে গেল। এমনকি জিয়া ওয়েনও যখন ঝিওয়ে এবং তার বান্ধবীর অন্তরঙ্গ দৃশ্য দেখছিল, ছোট গর্ত থেকে ভেসে আসা সেই আবেগপূর্ণ দৃশ্য দেখে জিয়া ওয়েন যেন তার বয়ফ্রেন্ডের সত্যিকারের স্পর্শ অনুভব করতে শুরু করে। তার বান্ধবীর সাথে রাতভর আনন্দ করার পর ঝিওয়ে বারান্দায় এসে জিয়া ওয়েনের সাথে কথা বলল। জিয়া ওয়েনও আগের মতোই আত্মার মতো বিষয় নিয়ে কথা বলছিল। একজন খোদাই শিল্পী হিসেবে জিয়া ওয়েন সবসময় পরিপূর্ণতার সন্ধান করে, তার কাছ থেকে আত্মার উপস্থিতি অনুভব না করা পর্যন্ত সে শান্তি পায় না। এই মুহূর্তে জিয়া ওয়েনের পাশে থাকা এই গাছটি হলো তার কাছে আত্মাধারণকারী নিখুঁত খোদাই করা শিল্পকর্ম। ঝিওয়ে জানে যে জিয়া ওয়েনের খোদাই করা বস্তুতে কখনোই আত্মা থাকে না, এমনকি যদি ভালোভাবে খোদাই করা হোক না কেন, কাঠ দিয়ে তৈরি এই জিনিসগুলো কখনোই জীবন্ত হতে পারে না। আসলে এই গাছটি যখন খোদাই করা হয়েছিল, তখন জিয়া ওয়েনও আর ঝিওয়ে তখনও প্রেমিক প্রেমিকা ছিল। সেই সময় জিয়া ওয়েন যখন এই গাছটি খোদাই করে, ঝিওয়ে সত্যিই অবাক হয় এবং জিয়া ওয়েনের অসাধারণ খোদাই দক্ষতার প্রশংসা করে, কিন্তু একই সাথে ঝিওয়ে তাকে মনে করিয়ে দেয় যে আসল গাছটি বাড়ছে এবং তার স্থির খোদাই করা বস্তুর মতো নয়। ঝিওয়ে এর মাধ্যমে জিয়া ওয়েনকে একটি জিনিস বোঝাতে চেয়েছিল, প্রতিটি জীবনের নিজস্ব স্বতন্ত্র রূপ আছে এবং জিয়া ওয়েনের দক্ষতা যতই ভালো হোক না কেন, সে হুবহু একই জিনিস প্রতিলিপি করতে পারবে না। তবুও জিয়া ওয়েনও তার বয়ফ্রেন্ডের পরামর্শ শোনেনি, বরং আসল গাছটি ফেলে দিয়ে, জীবন্ত কোনো রেফারেন্স বস্তু না থাকায় জিয়া ওয়েনের খোদাইটি বিশ্বে এক অনন্য বস্তুতে পরিণত হয়ে, সেই থেকে তার কাছে এই খোদাই করা বস্তুটি আসল এবং সত্যিকারের আত্মা ধারণ করে। এখন পর্যন্ত জিয়া ওয়েনও আগের মতোই জেদি ও উন্মাদ। এই দিনে জিয়া ওয়েনও একটি ব্লগ পোস্ট দেখল, যেখানে একটি রহস্যময় গোষ্ঠীর বর্ণনা ছিল। এই গোষ্ঠী বিশ্বাস করে যে ছায়া হলো একজন মানুষের আত্মার প্রতিফলন। বলা হয় যে তারা ছায়ার মাধ্যমে মানুষকে তাদের হারানো প্রিয়জনের সাথে পুনরায় মিলিত করতে পারে। এই ব্লগ পোস্টটি দেখে জিয়া ওয়েনের চোখে আকাঙ্ক্ষার আলো ঝলসে উঠল এবং ঠিক তখনই পাশের বাড়ি থেকে আবার সুখের শব্দ ভেসে এল। জিয়া ওয়েন বিরক্ত হয়, সেই গোষ্ঠীর খোঁজে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ঝিওয়েকে তার কাছে ফিরিয়ে আনতে চায়। রহস্যময় গোষ্ঠীটি একটি প্রত্যন্ত পাহাড়ে অবস্থিত। জিয়া ওয়েন পৌঁছানোর পর দেখল চারদিকে সবাই পাখির ঠোঁটের মুখোশ পরে আছে। মুখোশে থাকা রহস্যময় আদিম পাখিটি মনে হচ্ছে এই গোষ্ঠীর প্রতীক। গোষ্ঠীর লোকেদের নির্দেশ নেয়। রাতে জিয়া ওয়েনও একটি অনুষ্ঠানে যোগ দিতে গেল। অনুষ্ঠানে গোত্রপ্রধান তার হাতে থাকা পাখিকে আঘাত করল, যাতে পাখিটির শরীর থেকে রক্ত মাটিতে গড়ায়। তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল। পাখির রক্ত দ্রুত একটি অদ্ভুত নকশায় ছড়িয়ে পড়ল, আর এর ঠিক পরেই বিশাল একটি ছায়া, একটি বিশাল পাখির ভাস্কর, যার চারপাশে আবির্ভূত হল। ছায়াটি আবির্ভূত হওয়ার সাথে সাথে প্রাণহীন খোদাই করা পাখিটি যেন জীবন্ত হয়ে উঠল আর রাতের আকাশে উড়ে বেড়াতে লাগল। বিশাল পাখিটি পুনরুজ্জীবিত হওয়ার সাথে সাথে অনুষ্ঠানে বেশ কয়েকজন মৃত মানুষের আত্মা উপস্থিত হল। যারা অনুষ্ঠানে যোগ দিয়েছিল তারা সেই আত্মাদের জড়িয়ে ধরল, কথা বলল আর বিদায় জানাল। জিয়া ওয়েন যেন কিছু ভাবছিল। এই সময় গোত্রপ্রধান ধনুক ও তীর তুলে নিয়ে বিশাল পাখিটিকে লক্ষ্য করে তীর ছুড়ে রাতের আকাশের সেই অদ্ভুত বিশাল পাখিটি সরাসরি জিয়া ওয়েনের দিকে করতে লাগল। একদিন জেগে ওঠার পর গোত্রপ্রধান জিয়া ওয়েনকে জানাল যে সে তাদের পূর্বপুরুষের আত্মা দ্বারা নির্বাচিত হয়েছে। পূর্বপুরুষের আত্মা হল সেই রহস্যময় পাখি যা মুখোশে খোদাই করা আছে এবং যা এই গোষ্ঠীর দ্বারা পূজিত প্রাচীন প্রতীক। গোত্রপ্রধান যেন জিয়া ওয়েনের মনের কথা বুঝতে পারে এবং তাকে সতর্ক করে দেয় যে সে যা ভাবছে তা অত্যন্ত বিপজ্জনক এবং ভুলে যাওয়াই ভালো। তবে জিয়া
জিয়াওয়েন হাল ছাড়তে রাজি ছিল না। যেহেতু সে পূর্বপুরুষের আত্মা দ্বারা নির্বাচিত হয়েছে, তাহলে কেন সে তার নিজের ভাগ্য এড়িয়ে যাবে? জিয়াওয়েনের জেদের কারণে গোত্রপ্রধান তাকে অনুষ্ঠানের পদ্ধতি শেখাল এবং পূর্বপুরুষের আত্মা খোদাই করা মুখোশটি তাকে দিল। বাড়িতে ফিরে জিয়াওয়েন রহস্যময়ী মুখোশটি পরল। এই মুহূর্তে সে অবাক হয়ে দেখল যে তার খোদাই করা মূর্তিটি এমন একটি ছায়া তৈরি করছে যা খালি চোখে দেখা যায় না। ছায়ার অস্তিত্ব নিশ্চিত করার পর সেই রাতে জিয়াওয়েন ঝিউয়েকে বাড়িতে আমন্ত্রণ জানায়। এই সময় সে ইচ্ছাকৃতভাবে ঝিউয়ের জন্য কাঠ দিয়ে তৈরি কাপ রাখল। ঝিউয়ের আঙুল কেটে রক্ত বের হল। প্রিজনের রক্ত সংগ্রহ করা ছিল অনুষ্ঠানের প্রথম ধাপ। ঝিউয়ের হাত থেকে কাঠের টুকরোটি বের করে জিয়াওয়েনও ভালোবাসায় ভরা চোখে লোকটির আঙুল ধরে প্রলুব্ধকর প্রেমের কথা বলতে লাগল। তবে ঝিউয়ে দৃঢ়ভাবে জিয়াওয়েনকে রিজেক্ট করল এবং তার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইল। জিয়াওয়েনও পাগল হয়ে ঝিউয়ের হাতে কামড় দিয়ে আরও বেশি রক্ত বের করল। ঝিউয়ে গালি দিতে দিতে চলে যাওয়ার পর জিয়াওয়েনও সবকিছু নিয়ে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। মুখোশ পরে সে অনুষ্ঠান শুরু করল। আর পাশের বাড়িতে ঝিউয়ে তার বান্ধবীকে সফলভাবে বিয়ের প্রস্তাব দিল। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। ঝিউয়ে জিয়াওয়েনের বাড়িতে উপস্থিত হল। ঝিউয়ে ধীরে ধীরে জেগে উঠল আর দেখল সে বাধা পড়েছে এবং তার দুটি পা নেই। তার শরীরের নিচের অংশ ইস্পাতের রিং দিয়ে আটকানো। জিয়াওয়েন বলল যে ঝিউয়ে আর তার বান্ধবী একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। তার বান্ধবী ঘটনাস্থলেই মারা যায় এবং ঝিউয়ের দুটি পা পঙ্গু হয়ে যাওয়ায় কেটে ফেলা হয়। আর সে এই অবস্থায় ঝিউয়েকে হাসপাতাল থেকে নিয়ে আসে এবং সারা জীবন তার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রথমে ঝিউয়ে বাস্তবতা মেনে নিতে পারছিল না এবং জিয়াওয়েনকে তীব্রভাবে প্রতিরোধ করছিল। কিন্তু জিয়াওয়েনও এতটাই উন্মাদ ছিল যে সে খোদাই করার ছুরি দিয়ে ঝিউয়ের গভীর ক্ষতস্থানে খোঁচা দিতে শুরু করল। ব্যথা সহ্য করতে না পেরে ঝিউয়ে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে। পরবর্তী দিনগুলোতে জিয়াওয়েন সত্যিই তার কথা রাখল আর ঝিউয়ের যত্ন নিল। সে তাকে খাওয়াত, ওষুধ লাগাত আর তার সাথে কথা বলে একটি সুন্দর প্রেমের পরিবেশ তৈরি করার চেষ্টা করত। সে ঝিউয়েকে তার আত্মার সঙ্গী হিসেবে বিবেচনা করে ঝিউয়ের যত্ন নেওয়ার পাশাপাশি জিয়াওয়েনও তার শারীরিক আকাঙ্ক্ষাও ঝিউয়ের উপর মেটাত। জিয়াওয়েনের উন্মাদ শারীরিক আকাঙ্ক্ষার সামনে ঝিউয়ের সব প্রতিরোধ দ্রুত ভেঙে পড়ল। অল্প সময়ের মধ্যেই সে জিয়াওয়েনের সাথে শারীরিক মিলনে সহযোগিতা করতে শুরু করল। তবে একই সাথে ঝিউয়ে মনে মনে পালানোর পরিকল্পনা করছিল। পালানোর পরিকল্পনার জন্য ঝিউয়ে তার আগের মনোভাব বদলে জিয়াওয়েনকে খুশি করা ও মেনে চলতে শুরু করল। সে তাদের প্রেমের সময়ের মতো জিয়াওয়েনের রান্না করা খাবারের প্রশংসা করত। একবার ঝিউয়ে ইচ্ছাকৃতভাবে জিয়াওয়েনকে তার জন্য এক বাটি গরুর মাংসের নুডলস তৈরি করতে বলল এবং নুডলস খাওয়া আর সময় জিয়াওয়েনকে তার বাঁধন খুলে দিতে অনুরোধ করল। জিয়াওয়েন সত্যিই ঝিউয়ের বাঁধন খুলে দিতে রাজি হল আর তাকে গরুর মাংসের নুডলস এনে দিল। তার শরীর থেকে দড়ি খোলা হওয়ার পর ঝিউয়ে জিয়াওয়েনের চুল আঁচড়ে দেওয়ার অজুহাত দেখাল। এই সময় তার মুখে মিষ্টি প্রেমের কথা ছিল, তবে বাস্তবে ঝিউয়ে শুধু জিয়াওয়েনের আঁচড়ানো চুলগুলোই চেয়েছিল। এরপর বারবার ঝিউয়ে জিয়াওয়েনের চুল আঁচড়ে দিতে লাগল এবং লুকিয়ে রাখতে লাগল তার ঝরে পড়া চুল। পর্যাপ্ত চুল জমানোর পর ঝিউয়ে মুরগির স্যুপ খাওয়ার প্রস্তাব দিল, কিন্তু স্যুপ খাওয়ার পর সে তার শরীরের ভিতরে হাড় লুকিয়ে রাখল। সরঞ্জাম প্রস্তুত করার পর জিয়াওয়েন বাইরে যাওয়ার সুযোগ পেয়ে ঝিউয়ে তার পালানোর পরিকল্পনা কার্যকর করতে শুরু করল। দেখা গেল সে সব ঝরে পড়া চুল একসাথে বেঁধে একটি লম্বা ও সরু দড়ি তৈরি করে এরপর হাড়টিকে দড়ির শেষ প্রান্তে বেঁধে সেটি সজোরে ছুঁড়ে মারল। তার উদ্দেশ্য ছিল কাছে থাকা স্ক্রু ড্রাইভারটি ধরে আনা। কয়েকবার ব্যর্থতা আর চেষ্টার পর ঝিউয়ে অবশেষে সরঞ্জামটি ধরে ফেলল। এই স্ক্রু ড্রাইভারটি ব্যবহার করে সে একে একে ইস্পাতের রিংয়ের স্ক্রু খুলতে লাগলো। তার পা আটকানো ইস্পাতের রিংটি খুলে দিল। এইভাবে সে স্বাধীনতা ফিরে পেল। দুটি পা না থাকায় সে তার সর্বশক্তি দিয়ে হামাগুড়ি দিতে লাগলো। অর্ধেক পথে সে দেখল যে ঘরে একটি ক্যামেরা লাগানো আছে আর একপাশে কোণে ফেলে দেওয়া মানবদেহের ভাস্কর্য স্তূপ করা আছে। প্রতিটি ভাস্কর্যের গায়ে বড় বড় কাটার দাগ ছিল। স্পষ্টতই এগুলো সবই জিয়াওয়েনের নিখুঁত না হওয়া ব্যর্থ কাজ। এই মুহূর্তে ঝিউয়ের চিন্তা করার সময় ছিল না এবং অন্য কিছু নিয়ে ভাবার অবকাশও ছিল না। ব্যথা সহ্য করে সে দ্রুত হামাগুড়ি দিতে লাগল এবং অবশেষে দরজার কাছে পৌঁছালো, কিন্তু দরজা শক্তভাবে বন্ধ ছিল। ঝিউয়ে কোনোভাবেই পালাতে পারছিল না। ঝিউয়ে যখন হতাশ, তখন বাইরে থেকে তার বান্ধবীর কণ্ঠস্বর ভেসে এল। ঝিউয়ে দ্রুত তার বান্ধবীর কাছে সাহায্য চাইল। ঝিউয়ে
ঝিওয়ের অবস্থা জানতে পেরে তার বান্ধবী দ্রুত পুলিশকে ফোন করল। দুর্ভাগ্যবশত এই সময় জিয়াওয়েন বাড়িতে ফিরে এল। জিয়াওয়েন নিষ্পাপ সেজে দরজা খুলল, কিন্তু তার বান্ধবী অসতর্ক থাকায় সে তাকে ছুরিকাঘাত করে তার প্রতিদ্বন্দ্বী পড়ে যাওয়ার সাথে সাথে জিয়াওয়েন আবার ঝিওয়েকে বেঁধে ফেল। এরপর মুখোশ পরে সে তার বান্ধবীর হাতের তালু কেটে রক্ত বের করল এবং রহস্যময় অনুষ্ঠান শুরু করল। তবে জিয়াওয়েনকে অবাক করে দিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পর তার বান্ধবীর ছায়া দেখা গেল না। অনুষ্ঠান ব্যর্থ হল। জিয়াওয়েন কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়ল। ছায়া না থাকা মানে তার বান্ধবীর আত্মা বিলীন হয়ে গেছে। জিয়াওয়েন হত্যার স্থান পরিষ্কার করছিল। এই সময় তার বান্ধবীর ফোন বেজে উঠল এবং ফোনটি করেছিল ঝিওয়ে। জিয়াওয়েন অত্যন্ত ঘাবড়ে গিয়ে দ্রুত পেরেক দিয়ে ঝিওয়ের হাত আটকে দিল। এই সময় বাইরে থেকে একজন লোক ঘরে ঢুকে পড়ল। এই লোক আর কেউ নয়, স্বজং ঝিওয়ে। নিজের মতো হুবহু আরেকজনকে দেখে ঝিওয়ে গভীরভাবে চমকে গেল। তাকে আরও হতবাক করল তার বান্ধবীর হত্যা। ঝিওয়ে রেগে গিয়ে জিয়াওয়েনকে জিজ্ঞেস করল তার মতো দেখতে এই লোকটি আসলে কে। জিয়াওয়েন উত্তর দিল যে সে হলো ঝিওয়ের প্রতিরূপ। সে নিজেই এই দানব তৈরি করেছে। আসলে পাহিন ঝিওয়ে ছিল জিয়াওয়েনের তৈরি একটি কাঠের খোদাই। সে নিষিদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে এই কাঠের খোদাইটিতে ছায়া তৈরি করে তাতে আত্মা এনেছে, যা ঝিওয়ের চিন্তা ও জীবন পেয়েছে। আসল ঝিওয়ের উপস্থিতিতে জিয়াওয়েনের উন্মত্ততা আবার শুরু হলো। সে কাঠের খোদাই করা ঝিওয়ের দিকে ছুরিকাঘাত করতে গিয়ে বলল যে সে সবসময় শুধু আসল ঝিওয়েকেই চেয়েছে। জিয়াওয়েন ঝিওয়ের বান্ধবীরও একটি কাঠের খোদাই তৈরি করেছিল, যা সে ভেবেছিল এই প্রক্রিয়ায় পুনরুজ্জীবিত হবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে পুনরুজ্জীবনের জন্য পূর্বশর্ত হল মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা। যেহেতু সে ঝিওয়ের বান্ধবীকে ভালোবাসত না, তাই সে তার ছায়া বা আত্মা তৈরি করতে পারেনি এবং সে অনুষ্ঠান সফল করতে পারেনি। ঝিওয়ের ঘৃণা দেখে জিয়াওয়েন অন্য প্রস্তাব দিল, কেননা সেই প্রতিলিপি দানবকে মেরে ফেলা হয়। সে মারা গেলে এটি আবার আগের কাঠের খোদাই যে ফিরে যাবে এবং সে প্রকাশ্যে আসল ঝিওয়ের সাথে থাকতে পারবে। জিয়াওয়েনের চরম উন্মাদনা দেখে ঝিওয়ের আগে তার বান্ধবী হত্যার প্রতিশোধ নিতে তাকে ঘটনাস্থলেই মেরে ফেলতে চাইল, কিন্তু সে কল্পনাও করেনি যে কাঠের খোদাই করা দানবটি ঝিওয়েকে আক্রমণ করে মেরে ফেলল। ঝিওয়ে মারা যাওয়ার পর জিয়াওয়েনের কাছে শুধু তার একমাত্র এবং নিখুঁত সঙ্গীটিই রইল। কাঠের খোদাই করা দানবটির কথা শুনে জিয়াওয়েন মৃত ঝিওয়েকে ফেলে দিয়ে দানবটির দিকে এগিয়ে গেল আর তাকে চুমু খেল। তার শুধু একটি নিখুঁত শিল্পকর্ম দরকার, যে প্রেমিক শুধু তারই। পরের দিনগুলোতে জিয়াওয়েনও একটি আর্ট গ্যালারিতে একটি বিশাল খোদাই করা শিল্পকর্ম প্রদর্শন করল। সে বলল যে এই কাজের বিষয়বস্তু হল চিরন্তন আর বিখ্যাত প্রেম। আসল ঝিওয়েকে মেরে ফেলার পর জিয়াওয়েনও কাঠের খোদাই করা ঝিওয়েকে তার নিখুঁত প্রেমিক হিসেবে গ্রহণ করল। সে তার জন্য ধাতব পা তৈরি করল, তাকে কৃত্রিম পা দিল, তার সাথে ফিজিওথেরাপি সেশনগুলোতে অংশ নিল এবং এই নিখুঁত প্রেমিকের সাথে ডেটিং ও অন্তরঙ্গ সময় কাটাতে বাইরে যেত। সময় যাওয়ার সাথে সাথে কাঠের খোদাই ঝিওয়েও নিজেকে যেন আসল ঝিওয়ে ভাবতে শুরু করল। সে চাকরির ইন্টারভিউ দেওয়া এবং জীবনকে মোকাবিলা করা শুরু করল। শীঘ্রই জিয়াওয়েন গর্ভবতী হল। এখন সে হাসি খুশি এবং তার প্রেমে সন্তুষ্ট। এই দিনে যখন সে পার্কিং লটে হাঁটছিল, তখন মুখোশ পরা এক রহস্যময় ব্যক্তি তার সাথে দেখা করল। রহস্যময় লোকটি বলল যে সে জিয়াওয়েনের সাথে একটি চুক্তি করতে চায়। সে চায় জিয়াওয়েনও তার ভবিষ্যতের সমস্ত সময় তার কাছে বিক্রি করে দিক, আর সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। জিয়াওয়েন সরাসরি প্রত্যাখ্যান করল। এখন সে তার প্রেমের আনন্দে ডুবে আছে আর প্রতিদিন খুব খুশি। এমন সময় কোনো মূল্যেই কেনা যায় না। তবে রহস্যময় লোকটি বলল যে সে জিয়াওয়েনের অদ্ভুত অভিজ্ঞতা সম্পর্কে জানে এবং তাকে পছন্দ করতে বাধ্য করবে না, কিন্তু সে বিশ্বাস করে যে পরে জিয়াওয়েনের তাকে প্রয়োজন হবে। এই সময় জিয়াওয়েন রহস্যময় লোকটির কথাকে গুরুত্ব দিল না। শীঘ্রই কাঠের খোদাই করা ঝিওয়ে তাকে বিয়ের প্রস্তাব দিল। সে জিয়াওয়েনকে খোদাই করা একটি ছোট গাছ উপহার দিল। জিয়াওয়েনের কাছে এই গাছটি ছিল তার এবং ঝিওয়ের প্রেমের প্রতীক। অতীতে আসল ঝিওয়ের সাথে প্রেম করার সময় ঝিওয়ে একবার গাছের নিচে শপথ করেছিল যে সে জিয়াওয়েনকে সারা জীবন ভালোবাসবে। তবে প্রেমের সেই মাধুর্য ক্ষণস্থায়ী ছিল। একবার জিয়াওয়েনও ঝিওয়েকে অন্য একটি মেয়ের সাথে অন্তরঙ্গ হতে দেখে রেগে গেল। সে আগে খোদাই করা সেই গাছের সবটা ভেঙে ফেলল এবং শপথ করল যে সে এমন একটি নিখুঁত গাছ খোদাই করবে যা কখনোই বিশ্বাসঘাতকতা করবে না এবং কাউকে ভাগ করে নিতে হবে না। জিয়াওয়েন যখন সেই গাছটি খোদাই করার জন্য মন দিল, ঠিক তখনই আসল গাছটিতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন লাগার কিছুক্ষণ পর ঝিওয়ে একটি কালো বাক্স পেল।
বেল, যার ভিতরে ছিল জিয়াও ওয়েনের খোদাই করা সেই গাছটি। সামনে থাকা গাছটি ছিল জীবন্তের মতো। গাছের নিচে নিখুঁত শপথের একটি বাক্য খোদাই করা ছিল জিয়াও ওয়েনের কাছে। সেই গাছটিকে চিরতরে ধরে রাখা মানে প্রেমের চিরন্তনতা। সেই রাতে তাদের দুজনের একসাথে পোষা বিড়ালটি হারিয়ে গেল। এর পরিবর্তে সেখানে ছিল জিয়াও ওয়েনের খোদাই করা একটি কাঠের বিড়াল। সেই সময় জিওয়ে দেখল যে সেই গাছ এবং পোষা বিড়াল ছাড়াও জিয়াও ওয়েনও এমনকি তার এই প্রেমিককে নকল করা শুরু করেছে। আর এখন কাঠের খোদাই করা জিওয়ে আরেকজনকে দিয়ে হুবহু একই রকম একটি গাছ তৈরি করিয়েছে। গাছের নিচেও নিখুঁত শপথ খোদাই করা ছিল। জিওয়ে প্রতিশ্রুতি দিল যে সে জিয়াও ওয়েনকে সারা জীবন ভালোবাসবে। জিয়াও ওয়েন নিজেকে নিখুঁত সুখী ভাবল, কিন্তু দুর্ভাগ্য তার পিছু নিল। গর্ভাবস্থায় জিয়াও ওয়েন হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে গেল, কিন্তু ডাক্তার তাকে জানাল যে তার গর্ভের ভ্রূণের হৃদস্পন্দন নেই এবং জরুরি ভিত্তিতে অপারেশন করে এটি বের করতে হবে। জিয়াও ওয়েন যা মেনে নিতে পারছিল না তা হলো অপারেশনের পর যে ভ্রূণটি বের করা হলো তা ছিল একটি প্রাণহীন কাঠের খোদাই করা শিশু। কাঠের খোদাই করা শিশুটি বেরিয়ে আসার সাথে সাথে জিয়াও ওয়েনের সুখের সমস্ত স্বপ্ন পুরোপুরি ভেঙে গেল। কাঠের খোদাই করা জিওয়ে তিক্ত হাসি হেসে বলল যে সে অনেক আগেই বুঝতে পেরেছিল যে সে একটি ব্যর্থ কাঠের খোদাই। জিয়াও ওয়েনের মতো একটি দানব। অনুষ্ঠানটি তাকে জীবন দিয়েছে, কিন্তু কখনোই সত্যিকারের আত্মা দেয়নি। ভালোবাসা কোনো অনুষ্ঠান বা কৌশল দিয়ে পাওয়া যায় না। এই কারণেই তারা সত্যিকারের সন্তান জন্ম দিতে পারেনি। কাঠের খোদাই করা লোকটি স্বীকার করল যে সে আর ভান করতে পারবে না। সে আসলে জিয়াও ওয়েনকে ভালোবাসে না। সে যে মিষ্টি ও অন্তরঙ্গতা দেখিয়েছে তা ছিল শুধু জিওয়ের অভিনয় করার জন্য তার সর্বাত্মক চেষ্টা। এই কথা বলে কাঠের খোদাই করা জিওয়ে নিজের গুরুত্বপূর্ণ অঙ্গে ছুরিকাঘাত করল সামনে থাকা নিখুঁত প্রেমিককে বাঁচাতে। যেদি জিয়াও ওয়েন দ্রুত ইমার্জেন্সি সেবার জন্য ফোন করল। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো, কিন্তু পুরো ঘর খুঁজেও আহত ব্যক্তিকে পাওয়া গেল না। এই মুহূর্তে চেয়ারে বসে আছে শুধু একটি প্রাণহীন ও আত্মাহীন কাঠের খোদাই, আর কাঠের খোদাইটির সামনে টেবিলে রাখা আছে একটি কালো বাক্স যা মনে হয় সবকিছু দেখতে পায়। কালো বাক্সটির গল্প এখনো চলছে। এখানে 1 থেকে 3 পর্ব শেষ হয়। পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমরা খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।